গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। আমরা দৈনন্দিন দিন দেখতে পাচ্ছি যে আমাদের ওষুধের দাম এবং যে জাল ওষুধের যে সমস্যা সেটা বেড়েই চলেছে, এবং ওষুধের দাম যে বেড়েছে তাতে সেইভাবে মানুষের খুব একটা উপকার কিন্তু হয়নি। সেটা মানুষের ক্ষতি করেছে এবং সেটা মানুষকে বিপদের দিকেই ঠেলে দিয়েছে। এর সাথে সাথে রয়েছে জাল ওষুধের ব্যবস্থা, সেটাও কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে মানুষের জন্য। কখনো সেটা কাশির সিরাপ, কখনো সেটা প্রসূতিদের ক্ষেত্রে ওষুধের ব্যবহার বা ইনজেকশনে জাল ওষুধ, সেইটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে নেব এখন। আমাদের সাথে রয়েছে ওষুধ ও বিপণন কর্মী আন্দোলনের নেতা শুভ্রাংশু ভট্টাচার্য। তিনি শুধুমাত্র ওষুধ এবং বিপণন আন্দোলনের নেতা নয়, তার সাথে সাথে WBMSRU-র রাজ্য সভাপতি এবং FMRAI এর সহ সভাপতি। আপনাকে গণশক্তি ডিজিটালে স্বাগত। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইবো যে এই যে বর্তমানে এত সমস্যা বেড়েছে ক্রেতাদের জন্য, তো সেই ক্ষেত্রে মানে আমরা ওষুধের দাম কিভাবে কমাতে পারি, মানে সরকার এই ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে পারে ওষুধের দাম কমানোর ক্ষেত্রে? দেখুন, আমাদের সর্বভারতীয় সংগঠন এফএমআরআই এর পক্ষ জন্মলগ্ন পর থেকে 1963 পর থেকে আমরা এই সংক্রান্ত আন্দোলন করে আসছি এবং সরকারের কাছে আমরা ক্রমাগত দাবি জানিয়ে আসছি যে ওষুধের এমন একটা বিষয় যেটা মানুষ কিনতে বাধ্য হয়, তার কোনো ইচ্ছা অনিচ্ছার উপর ওষুধ কেনাটা নির্ভর করে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওষুধের ক্রমাগত মূল্য বৃদ্ধি হচ্ছে এবং সরকার একমাত্র এই ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে পারে। ভারতবর্ষের যখন আপনারা যদি চিন্তা ভাবনা করে দেখেন বা বিষয়গুলোকে অনুধাবন করেন, স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে প্রচুর ভারতীয় কোম্পানি তখন তৈরি হয়েছিল। তার অন্যতম হচ্ছে, আমি একটা নাম করছি, বেঙ্গল কেমিক্যাল। 1901 সালে হয়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে তখন যে কোম্পানিগুলো তৈরি হয়েছিল, তাদের একটা উদ্দেশ্য ছিল হচ্ছে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া। পরবর্তীকালে আমরা দেখেছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে অনেক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো জন্ম হয়েছে। 1954 সালে হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স, 1965 সালে IDPL রাশিয়ার সহযোগিতায়। এই কোম্পানিগুলো হওয়ার ফলে ভারতবর্ষে যে বহুজাতিক সংস্থাগুলি ছিল, যারা একচেটিয়া ব্যবসা করত, মুনাফা করার চেষ্টা করত, তাদের কিন্তু রমরমাটা সেই সময় কমে যায়। সাধারণ মানুষ অত্যন্ত স্বল্প মূল্যে ভারতবর্ষে ওষুধ পেত। এবং ভারতবর্ষে আরো কতগুলো জিনিস হয়েছিল, সেটা হচ্ছে ভারতবর্ষের পেটেন্ট আইন 1970 সালে, এবং ভারতবর্ষের সরকার 1979 সালে চালু করেন DPCO, ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করার বিষয়টি। এর ফলে সাধারণ মানুষ অত্যন্ত কম দামে ভারতবর্ষে ওষুধের পেত বিগত সময়। কিন্তু বিশেষ করে 90 দশকের পর থেকে আমরা দেখলাম, যখন আমাদের এখানে উদার অর্থনীতির প্রবর্তন হলো, বহুজাতিক সংস্থাগুলোর জন্য দরজা খুলে দেওয়া হলো, তখন ভারতবর্ষের আইনগুলোকে শিথিল করা হলো। ভারতবর্ষে যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার ছিল, সেটার পরিবর্তন হয়েছে। 1987 সালে পরিবর্তন হয়েছে, 1995 সালে পরিবর্তন হয়েছে এবং 2005 সালে পরিবর্তন। 1979 সালে ভারত সরকার 347টা ওষুধকে এই মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল। সেটা 1987 সালে নেমে আসে 142-এ। 1995 সালে আশ্চর্যজনকভাবে সেই সংখ্যাটা নেমে আসে 74-এ, এবং 2002 সালে 35টা ওষুধের উপর মাত্র মূল্য নিয়ন্ত্রণ ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম যে DPCO, ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, ভারতবর্ষের মানুষের সুবিধাটা পেত, সেটাকে হ্রাস করে দেওয়া হলো।
ভারতবর্ষে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো গড়ে উঠেছিল, পরবর্তীকালে সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেওয়া হলো, তুলে দেওয়া হলো, এবং সেখানে বহুজাতিক সংস্থা তার জায়গা দখল করলো। সরকারের যে নীতি, সেই নীতির ফলে আজকে এই অবস্থাটা সৃষ্টি হলো। এবং ভারতবর্ষে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার পরবর্তীকালে জিএসটি যখন ব্যবস্থা চালু হলো, ওষুধের উপর 12 থেকে 18% জিএসটি লাগু করা হয়েছিল, যার ফলে ওষুধের দাম কিন্তু উত্তরোত্তর বেড়ে গেছে। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আমরা মনে করি যে এই সমস্ত বিষয়টা যদি পরিবর্তন করা যায়, তাহলেই একমাত্র সাধারণ মানুষ তারা স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে। এফএমআরআই তথা আমাদের রাজ্য সংগঠন ডাব্লিউএইচও যে আমাদের মূল, যেটা আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে কোয়ালিটি মেডিসিনস অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস, সুলভ মূল্যে সঠিক গুণমানের ওষুধ। এইটা হচ্ছে আমাদের মেন স্লোগান। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভারত সরকার এবং আমাদের রাজ্যেরও সরকার বিভিন্নভাবে বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সরকারি নীতির একমাত্র পরিবর্তন হচ্ছে ভারতবর্ষের মানুষ সঠিক গুণমানের ওষুধ সুলভ মূল্যে পেতে পারে। আমরা এখন দেখছি যে এর আগে সরকার 12% জিএসটি নিত ওষুধের ক্ষেত্রে, এখন সেটা কমে 5%-এ নেমে এসছে। এর ফলে কি আদতেও কোনো মানুষের লাভ হয়েছে? ক্রেতাদের কি কোনো সুবিধা হয়েছে এর ফলে? বলে বিষয়টা হচ্ছে যে, আপনারা যদি দেখেন যে, যেটা আমি একটু আগে বলছিলাম, 2002 সালে যখন ডিপিসিও ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারটা 35টা ওষুধের ক্ষেত্রে নিয়ে আসা হলো, তখন একটা জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট বলে যে সরকারকে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, তাকে ডিপিসিও লাগু করতে হবে। 2011 সালে আমরা কি দেখলাম? 2011 সালে সরকার গিয়ে একটা কমিটি তৈরি করলো। সেই কমিটিটা হচ্ছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, আর তারা একটা লিস্ট তৈরি করলো, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস। এবার সেই লিস্টের মধ্যে যে ওষুধটা থাকবে তার হচ্ছে ডিপিসিওর আন্ডারে, মানে সেটা হচ্ছে মূল্য নিয়ন্ত্রিত ওষুধ। কিন্তু মূল্যটা কিভাবে নিয়ন্ত্রণ করবে সরকার, তার পদ্ধতিটা কিন্তু ঘুরিয়ে দিল। তারা আগে যেটা হতো, ডিপিসিওতে ওষুধের মূল্যকে ধরা হতো যে তার উৎপাদন মূল্য এবং অন্যান্য কিছু আনুষঙ্গিক খরচাকে ধরে ওষুধের মূল্য নির্ধারণ করা হতো। 2013 সালে গিয়ে যেটা দাঁড়ালো, সরকার বললো যে না, আমরা ওষুধের উৎপাদন মূল্যকে আর মূল্য নিয়ন্ত্রণের জন্য ধরবো না, আমরা ধরবো ওষুধের যে বাজার মূল্য আছে সেটাকেই ধরবো। ধরুন একটা ওষুধ বাজারে তার 1% মিনিমাম বিক্রি থাকতে হবে, এবং এই যে ওষুধগুলো আছে, যতগুলো ওষুধ আছে, তাদের একটা গড় দাম ঠিক করা হবে। এই গড় দামের ভিত্তিতে ওষুধের মূল্য নির্ধারিত হবে। আমরা দেখলাম যে তাতে কি হলো, ওষুধের দাম তো কমলো না, মূল্য নিয়ন্ত্রণের অধীনে থাকলো না, ওষুধের মূল্য আরো বেড়ে গেল সরকারি নীতির ফলে। এবং আমরা যেটা দেখলাম যে জিএসটি তার সঙ্গে যুক্ত হয়েছে 12 থেকে 18%। এবার আপনি বলছেন যে সরকার 5% জিএসটি করে দিল, তাহলে ওষুধের তো মানুষের কিছুটা সুরাহা হলো। সম্পূর্ণ ভুল ধারণা। মানুষকে আজকের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে, মানুষকে বিপথে পরিচালিত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে নীতিটা সেই সময় গ্রহণ করেছিল যে কোম্পানিগুলো চাইলে প্রতি বছর তাদের ওষুধের মূল্য 10% বাড়াতে পারবে, এবং কিছু ওষুধ, যে কোনো শিডিউল ড্রাগ আছে, সেগুলো হোলসেল প্রাইস ইন্ডেক্সে যেভাবে মূল্য নির্ধারিত হয় সেই মতো তাদের দাম বাড়বে। তার মানে আপনি যদি সহজ কথা বলতে গেলে 12% দাম থেকে 5% নিয়ে এলো, কত শতাংশ কমলো? 7%। আর সামনের বছর থেকে কত শতাংশ বাড়বে? তাহলে 10% বাড়ার অধিকার রয়েছে। যদি 10% বাড়ে,
তাহলে মানুষের দাম কত পার্সেন্ট বেড়ে গেল? 3% বেড়ে গেল। তার মানে আপনি বুঝতে পারছেন যে সরকার আদতে এটা কিন্তু পুরো ব্যাপারটা মানুষকে বিভিন্নভাবে তাদেরকে একটা ক্যামোফ্লেজ করার চেষ্টা করেছে। তাদেরকে আমি বলবো যে সাধারণ মানুষকে বোকা মনে করছে কেন্দ্রীয় সরকার। তারা ভাবছে যে জিএসটি যে কমিয়ে দেওয়ার বিষয়টাকে তুলে ধরছে তারা, সেই বিষয়টা আদতে যে তাদেরকে সুবিধা কোনো দেবে না সেটা কিন্তু আমরা বারংবার বলে এসেছি। তবে এই একটা বিষয় আপনাদেরকে আমরা বলতে পারি, আমাদের এফএমআরআই সর্বভারতীয় সংগঠন তার পক্ষ থেকে আমরা লাগাতার এই বিষয়ে আন্দোলন করে এসেছি। আমরাই হচ্ছি এই বিষয়ে পথপ্রদর্শক এবং একমাত্র সংগঠন যারা কেন্দ্রীয় সরকারের কাছে বারংবার দাবি জানিয়ে এসেছি। বিগত সময় যখন ইউপিএ সরকার ছিল, তারপরে এনডিএ সরকারের কাছে, এবং আমরা কেন্দ্রীয় যে মন্ত্রী আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা জানিয়েছি আপনারা ওষুধের উপর জিএসটি কেন নিচ্ছেন। ওই যে বললাম ওষুধ তো মানুষ শখে কেনে না, ওষুধ কিনতে বাধ্য হয়। সোনার উপর জিএসটি কত? সোনার উপর জিএসটি হচ্ছে 3%, আর ওষুধের উপর জিএসটি এখন যেটা করেছেন তাতে কত? 5%। তাহলে মানুষ যে জিনিসটা কিনতে বাধ্য হচ্ছে তার উপর জিএসটি কেন থাকবে? মানুষের তো এই সুবিধাটা থাকা উচিত যে ওষুধের প্রয়োজনীয় এবং জীবনদায়ী যে সমস্ত ওষুধ আছে তার উপর কোনো জিএসটি সরকারের নির্ধারণ করা উচিত নয়। তাই আমরা সাংগঠনিকভাবে এই ব্যাপারটা একদম উৎসাহী নয়। আমরা আন্দোলনটা চালিয়ে এসেছি এবং আমরা সরকারের কাছে দাবি করে এসেছি। আমরা খুশি যে সরকার এটাকে 5% এনেছে। আবার সামনের বছর যেমনি 10% দাম বাড়বে তখন আবার ওষুধের দাম মূল্য বৃদ্ধি পাবে। সেই জন্য ওষুধের উপর থেকে সম্পূর্ণভাবে জিএসটি মুকুব করতে হবে, এটাই হচ্ছে আমাদের সামগ্রিকভাবে দাবি। আচ্ছা, আমরা বিভিন্ন সময় দেখছি যে বাজারে কখনো কখনো জাল ওষুধ আসছে এবং তার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে বাজারে জাল ওষুধ আসছে এবং ছড়িয়ে পড়ছে, এটা নিয়ন্ত্রণের জন্য সরকার কি করতে পারে? সরকার কি আদতেও এই ব্যবস্থা, মানে এই বিষয়টা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে এবং সেটার ফল কেন আসছে না? মানে আমরা কেন দেখতে পাচ্ছি না যে সরকারের যা মনে করছে বা সরকারের যেটা করা উচিত সেটা কি আদতেও সরকার করতে পারছে? এটা নিয়ে আপনারা কি বলতে চান? দেখুন, সরকারি নীতি আবার এর জন্য দায়ী। আপনি দেখবেন ভারতবর্ষের যে ওষুধের বাজার, আপনি যদি রাফলি ধরে নেন যে 2 লক্ষ কোটি টাকা ওষুধ ভারতবর্ষের বাজারে চলে, এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে ভারতবর্ষে 20 থেকে 25% হচ্ছে ভেজাল বা জাল ওষুধ রয়েছে। সম্প্রতি দেখেছেন মধ্যপ্রদেশে বাচ্চা এবং রাজস্থানে কয়েকটি বাচ্চা কাপ সিরাপ খেয়ে মারা গেছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র তাই নয়, সিডিএসকো প্রতি মাসে তারা একটা বিষয় তুলে ধরছে যে এত কোনো জাল ওষুধ ধরা পড়েছে। তো ভারতবর্ষের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের মধ্যে জাল ওষুধ ঢুকে পড়ছে। ভারতবর্ষে জাল ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো আজকে কিন্তু তাদের রমরমা তৈরি হচ্ছে, এবং সাধারণ মানুষ জানে না যে কোন ওষুধটা জাল এবং কোন ওষুধটা সঠিক ওষুধ। অনেক সময় ডাক্তারবাবু প্রেসক্রিপশন করছেন, প্রেসক্রিপশন করার ফলে যে ওষুধটা রোগী খাচ্ছে সেই ওষুধটা যদি সঠিক গুণমানের না হয় তাহলে সেই রোগ সারছে না, এবং সেই সংশ্লিষ্ট রোগীর অনেক কিছু খারাপ বিষয় হতে পারে। তো সেটাও ঘটনা করছে, ওনারাও ওনাদের উদ্বেগ প্রকাশ করেছে। আমরা দেখেছি যে ভারতবর্ষের ওষুধের অ্যাকচুয়ালি যে তাদের সঠিকভাবে গুণমান পরীক্ষার যথাযথ ব্যবস্থা অনেক জায়গায় নেই। ওষুধের বাজারটাই ভারতবর্ষে এমনভাবে রয়েছে সেই কারণে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাদের দেখবেন যে একটা প্রচার করার চেষ্টা করা হচ্ছে, যেটা আপনার ওই আগের অংশে যে আপনি প্রশ্ন করেছেন ওষুধের দাম এই সংক্রান্ত ব্যাপারটাও যুক্ত এর সঙ্গে। কেন্দ্রীয় সরকার আজকে জিএসটি মুকুব করছে না, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে পুনরুজ্জীবন করছে না, ভারতবর্ষের ডিপিসিও কে সঠিকভাবে যেভাবে বিগত সময় ছিল সেইভাবে লাগু করছে না। তার ফলে ওষুধের দাম যেরকম বাড়ছে, এর ফাঁক দিয়ে কি হচ্ছে,
জাল ওষুধ, ভেজাল ওষুধ বাজারে প্রচুর ঢুকে পড়ছে। আমাদের ভারতবর্ষে এমন একটা জায়গা যেখানে সব একটা প্রচার হচ্ছে, যে জেনেরিক ওষুধের একটা প্রচার হচ্ছে। আমরা জেনেরিক ওষুধের বিপক্ষে নই। অ্যাকচুয়ালি বিদেশে যদি আপনি দেখেন, বিদেশে কিন্তু ব্র্যান্ডেড ওষুধ সেটাকেই বলা হয় যেটা গবেষণার মাধ্যমে তৈরি হয়েছে, এবং ভারতবর্ষে এবং সেটা বিদেশের ক্ষেত্রে গবেষণায় পেটেন্ট পেয়েছে। সেই ওষুধটাকে বলা হয় পেটেন্টেড ওষুধ বা ব্র্যান্ডেড ওষুধ। তার একটা নির্দিষ্ট নাম থাকে। বাকি ওষুধ যেগুলো আছে, যার পেটেন্ট আর অবশিষ্ট নেই, সেই ওষুধগুলো বিদেশে হয় জেনেরিক ওষুধ। ভারতবর্ষের ক্ষেত্রে সম্পূর্ণ অন্য একটা ব্যবস্থা রয়েছে, এবং সেটা হচ্ছে সরকারি বদান্যতায় রয়েছে। এটা হচ্ছে ভারতবর্ষে, আমাদের এখানে অ্যাকচুয়ালি ছিল 1970 সাল থেকে প্রসেস পেটেন্ট। 2005 সালে গিয়ে এটা হয়েছে প্রোডাক্ট পেটেন্ট। প্রসেস পেটেন্টের কি সুবিধা ছিল? প্রসেস পেটেন্ট হচ্ছে যে একটা ওষুধ নতুন আবিষ্কৃত হলো, তার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার উপরে পেটেন্ট থাকতো। নির্দিষ্ট কোম্পানি সেই ওষুধটাকে সেই ফর্মুলায় অন্য কোনো কোম্পানি তৈরি করতে পারতো না, এটা ছিল পেটেন্ট। কিন্তু অন্য একটা ফর্মুলায় ভারতবর্ষের কোম্পানিগুলো সেগুলো তৈরি করতো, তাহলে তার উপর কোনো পেটেন্ট থাকতো না, সেই ওষুধটা সস্তায় মানুষ পেতে পারতো, দামের ক্ষেত্রে সুবিধা হতো তখন। পরবর্তীকালে 2005 সালে সরকার এই উদার অর্থনীতির চাপে ভারতবর্ষে পেটেন্ট আইনের পরিবর্তন করলো, এবং পেটেন্ট আইনের পরিবর্তনের ফলে সেখানে আনলো হচ্ছে প্রোডাক্ট পেটেন্ট। মানে নির্দিষ্ট যে ওষুধটা তৈরি হবে সেই ওষুধটার নাম এবং সেই ওষুধটার যে মলিকিউল, সেই মলিকিউলের উপর কোনোভাবে অন্য কোনো কোম্পানি আর তৈরি করতে পারবে না। তার মানে তার যথেচ্ছভাবে মুনাফা করার, দাম নির্ধারণ করার ক্ষমতা থাকবে ওষুধের উপর। আর বাকি ওষুধগুলো কি হলো? আমি তো তাহলে থাকা উচিত সেটা হচ্ছে ব্র্যান্ডেড ওষুধ হিসেবে। না, ভারতবর্ষের জায়গাটা একটু অন্যরকম। ভারতবর্ষের কোম্পানিগুলোর ক্ষেত্রে আজকে জেনেরিক যেগুলো সেগুলো সবই ব্র্যান্ডেড, বাকি যে ওষুধগুলো আছে সেগুলো সবই ব্র্যান্ডেড। আপনি কোনো দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে ডাক্তারবাবু একটা নাম লিখলেন প্যারাসিটামল, আপনি প্যারাসিটামল কিনতে গেলেন, আপনাকে কোনো দোকান প্যারাসিটামল দিতে পারবে না। আপনাকে সেখানে লেখা থাকবে কোনো ব্র্যান্ডের নাম লেখা থাকবে। ওরা বলবে জেনেরিক, কিন্তু দেবে আপনাকে কোনো না কোনো একটা ব্র্যান্ড। আর ডাক্তারবাবু যদি একটা ব্র্যান্ড লিখে দেন, আপনি নির্দিষ্টভাবে দোকান থেকে গিয়ে সেই ব্র্যান্ডেড ওষুধটা কিনে আনতে পারবেন। আপনার প্রশ্নের সাথে আমার এটা যোগসূত্র আছে, আমি পরে আসছি কেন আমি বলছি। যখনই আপনি কেমিস্ট শপের হাতে বিষয়টা চলে যাবে, কেমিস্ট শপ কি করবে, ওনার কাছে সব থেকে বেশি মুনাফা করার যে ব্র্যান্ডটা রয়েছে সেই ব্র্যান্ডের জেনেরিকটাই উনি তুলে দেবেন আপনাকে, বলবেন জেনেরিক ওষুধ। ডাক্তারবাবু প্যারাসিটামল লিখেছেন, কিন্তু নির্দিষ্ট যখন একটা ব্র্যান্ড লিখবেন, ডাক্তারবাবু জানেন যে এই ওষুধটার গুণমান সঠিক, বা আমার অভিজ্ঞতা, ওনার প্র্যাকটিসের মাধ্যমে উনি সে অভিজ্ঞতা পেয়েছেন যে ওষুধটাতে কাজ করে, যখন লিখলেন তখন কিন্তু ওই ওষুধটা আপনি দোকান থেকে গিয়ে সরাসরি কিনছেন, এবং সেই ওষুধটা যে কাজ হবে সেটাও কিন্তু নিশ্চিত। এখন এই যে জেনেরিক নেই, কেন্দ্রীয় সরকারের কতগুলো জায়গায় জনৌষধি খুলেছে, এবং বিভিন্ন এখানে সংস্থা গড়ে উঠছে যারা বলছে আমরা জেনেরিক ওষুধ বিক্রি করছি। সেই ওষুধগুলো প্রচুর ব্যাঙের ছাতার মতো কোম্পানি, প্রচুর কোম্পানি আজকে বিভিন্ন ভারতবর্ষের জায়গায় উঠেছে, এবং তারা এই জেনেরিক ওষুধ নামে সাপ্লাই করছে, কিন্তু কোনোটাই জেনেরিক নয়। একমাত্র কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা হচ্ছে ওই জনৌষধির মাধ্যমে করছে। কিন্তু প্রথমত হচ্ছে জনৌষধি কত পার্সেন্ট লোককে ওষুধ দিতে সক্ষম, কত পার্সেন্ট লোক জনৌষধিকে কিনতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই জেনেরিক ওষুধ তথাকথিত যেটা সত্যিকারের পাওয়া যায় কেন্দ্রীয় সরকারের এই জনৌষধি থেকে, তার গুণমান কিভাবে নির্ধারিত হবে? গুণমান কি নির্ধারণ হয়? আপনি দেখবেন সিডিও স্কোর যেটা রিপোর্ট এসছে কেন্দ্রীয় সরকারি সংস্থার, যারা বলছে এত এই ওষুধগুলো জাল, এই ওষুধগুলো ভেজাল ওষুধ, তার মধ্যে কতগুলো এই জেনেরিক ওষুধ আছে। তার মানে মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যে নজরদারির প্রয়োজন, সেইটা কিন্তু পুরোভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে। আজকে জেনেরিক ওষুধ, ব্র্যান্ডেড ওষুধ, মানুষকে বলছে যে ওষুধের দাম আমরা কমাচ্ছি না, আমরা জেনেরিক ওষুধ দিয়ে কম দামে দিচ্ছি, মানুষকে সম্পূর্ণভাবে বোকা বানাচ্ছে। মানুষ কি করছে, আজকে যে আর্থসামাজিক অবস্থা,
সেখানে দাঁড়িয়ে মানুষ যেতে বাধ্য হচ্ছে। কম দামে যদি কিছু ওষুধ পাওয়া যায় তাহলে কিনতে যেতে বাধ্য হচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই ওষুধের যে গুণমান সেটা কিন্তু সঠিক নয়। সেইখানে দাঁড়িয়ে গুণমানের কোনো নিশ্চয়তা কিন্তু সরকার দিতে পারছে না এবং তাদের পরীক্ষাও করা হয় না। বিগত সময় তো একদমই হতো না, রিসেন্টলি কিছু চালু করছে, তাও প্রচুর ল্যাপসেস আছে, প্রচুর ফাঁক ফোকর রয়েছে, যার মধ্য দিয়ে আজকে ওষুধ কিন্তু ভেজাল ওষুধ প্রচুর বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে আছে যখন সুষমা স্বরাজ ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়, উনি বলেছিলেন যে ভেজাল ওষুধ বা নিম্নমানের ওষুধ যদি কেউ তৈরি করে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, তাহলে তার ফাঁসি হওয়া উচিত। আপনারা দেখুন তো যে ভারতবর্ষে কতজন এরকম জাল ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালিকের জেল হয়েছে এখনো পর্যন্ত, ফাঁসি তো ছেড়ে দিন। তার মানে আমাদের যে সিস্টেমটা রয়েছে, কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থাটা রয়েছে, সেই ব্যবস্থাটা সরকার সমস্ত অবগত, এবং সেই ব্যবস্থার ফাঁক দিয়ে আজকে সাধারণ মানুষের জীবন নিয়ে, তাদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সেই জন্য আমাদের অন্যতম দাবি সঠিক গুণমানের ওষুধ সুলভ মূল্যে সাধারণ মানুষকে পৌঁছে দিতে হবে। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় শ্রম কোডের জন্য বা শ্রম কোডের জন্য কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উপর বিভিন্ন সময় চাপের সৃষ্টি হচ্ছে, সেই নিয়ে আপনি যদি কিছু বলেন। হুম, বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা একটা ট্রেড ইউনিয়ন, সর্বভারতীয় সংগঠন এফএমআরএ, আমাদের রাজ্য সংগঠন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, WBMSL। আমাদের দেখছি আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ফলে 1976 সালে আমরা একটা আইন পাই, দ্য সেলস প্রমোশন এমপ্লয়িজ কন্ডিশনস অফ সার্ভিস অ্যাক্ট 1976। সম্প্রতি আমরা দেখেছি কোভিড এর সময় কেন্দ্রীয় সরকার পার্লামেন্টকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে পার্লামেন্টের মধ্যে তাই 29টা শ্রম আইনকে বাতিল করে এবং 13টা ক্রাফট অ্যাক্ট, এই সমস্ত 13টা ক্রাফট অ্যাক্টকে বাতিল করে তারা 4টে লেবার কোড পাস করিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই 4টে লেবার কোডকে তারা লাগু করতে পারেনি। তার মধ্যে অন্যতম এই যে ক্রাফট অ্যাক্ট গুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দ্য সেলস প্রমোশন এমপ্লয়িজ কন্ডিশনস অফ সার্ভিস অ্যাক্ট 1976 বা এসপি অ্যাক্ট। এই জায়গায় আগামী দিনে আমরা লক্ষ্য করছি যে যদি এসপি অ্যাক্ট এমন একটা আইন যেখানে একটা ট্রেড ইউনিয়নের নাম আছে, সেটা এফএমআরআই এর নাম লেখা রয়েছে এই আইনের ভেতরে, আমাদের লড়াই সংগ্রামের ফলে এই আইনটি আমরা পেয়েছিলাম, তাতে অধিকার এবং অন্যান্য আইন প্রায় 6টা আইনের আমরা কাভারেজ পাই। তো শ্রম কোড যদি আজকে ভারতবর্ষে লাগু হয়, কেন্দ্রীয় সরকার নিয়ে আসে, আমাদের এসপি অ্যাক্ট তো থাকবেই না, সামগ্রিকভাবে আপামর শ্রমিক কর্মচারী তারা আজকে তাদের ক্ষতিগ্রস্ত হবে, তাদের যে অধিকারগুলোকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়া হবে। আমাদের এসপি অ্যাক্টের মধ্যে যে অধিকারগুলো আছে সেগুলোকে শ্রম কোডের মধ্যে যতটুকু অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে থেকে অনেকটাই ছিনিয়ে নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আরো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো বিধিবদ্ধ কাজের নিয়ম নাই। এর ফলে কত সময় আমরা কাজ করব, মানে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভস কতক্ষণ কাজ করবে, কতক্ষণ কি কি কাজ তারা করবে, তাদের কাজের নিয়মাবলী কি কি হবে, তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। 2017 সালে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে আমাদের একটা ট্রাইপার্টাইট কমিটি মিটিং হয়েছিল, সেখানে নির্ধারিত হয়েছিল যে একটা স্ট্যাটিউটরি ওয়ার্কিং রুলস বা বিধিবদ্ধ কাজের নিয়মাবলী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রণয়ন করা হবে। কেন্দ্রীয় সরকার তারপরে সম্পূর্ণভাবে নিশ্চুপ, দুটো কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর পরিবর্তন হয়ে গেছে তারপরে, এবং আমরা লক্ষ্য করেছি যে আমাদের এছাড়াও পুরোপুরি সেলস এর যে সম্পূর্ণ দায়িত্ব সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপর দিয়ে, কাঁধে চাপিয়ে দিয়ে কোম্পানিগুলো আজকে তাদেরকে বিভিন্নভাবে ছাঁটাই করছে, বদলি করছে, তাদের উপর বিভিন্নভাবে দমন পীড়ন আক্রমণ নামিয়ে আনছে। এছাড়াও হসপিটালে আপনারা দেখবেন কেন্দ্রীয় সরকারের উপর পক্ষ থেকে আমাদের উপরে বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি হসপিটালগুলোর ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকারের সম্প্রতি এক্ষেত্রে একটা অর্ডারও বার করেছে, এবং যেগুলোকে হাতিয়ার করে প্রাইভেট হসপিটাল কোনো এই তারা চেষ্টা করছে যাতে আমাদের কাজটাকে আটকে দেওয়া যায়। কিন্তু আইনগতভাবে যদি দেখেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাই একমাত্র আইনগতভাবে অধিকারী
হসপিটাল, ক্লিনিক বা ইনস্টিটিউশন বা ডাক্তারের চেম্বারে কাজ করা। তো আমার যেটা একটা বিধিবদ্ধ কাজের, আমার যেটা একটা প্রফেশন, একটা আমার যে আজকে সেলস প্রমোশন এমপ্লয়ি যাদেরকে আইনগতভাবে বলা হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনারা জানেন, তারা কিন্তু কাজ করার অধিকারী। তাদের কাজটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের আইনের দ্বারা, বিভিন্ন রকম অর্ডারের দ্বারা, আইনটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে আমাদের বিধিবদ্ধ কাজের নিয়মাবলী প্রণয়ন করতে হবে, শ্রম কোডকে বাতিল করতে হবে এবং আমাদের যে এসপি আইন আছে তাকে রক্ষা করতে হবে। আমাদেরকে একমাত্র সেলের জন্য পুরোপুরি দায়ী করা চলবে না এবং আমাদের হসপিটালে কাজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে আমরা দেখছি যে মালিক পক্ষের যে সংগঠন রয়েছে, ওপিপিআই, ইডমা, আইপিএ, তারা তো হচ্ছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেই সংগঠনের হচ্ছে সদস্য। তাদের কাছে আমরা আবেদন করেছি বা তাদের কাছে আমরা দাবি করেছি বলতে পারেন যে আপনাদের দেখার দায়িত্ব, আপনাদের যে সংগঠন, সদস্য সংগঠনগুলো আছে, তারা যে দমন পীড়ন আমাদের উপর নামিয়ে আনছে, মেডিকেল সেলস উপর নামিয়ে আনছে, আইন মানছে না। এসপি অ্যাক্ট যেগুলো আছে সে অনুযায়ী যে ছুটি আছে, আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের বিষয়গুলো আছে, সেগুলোকে তারা একেবারেই মানছে না। আমরা এই পরিপ্রেক্ষিতে তাদের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, মেমোরান্ডাম সাবমিট করা হয়েছে। মহারাষ্ট্রের বুকে সেই সব কোম্পানিগুলো রয়েছে। আর কেন্দ্রীয় সরকারের কাছে দিল্লিতে আমাদের বিভিন্নভাবে গত আগস্ট মাস থেকে সমস্ত আমাদের জেলাগুলোর পক্ষ থেকে ডিএম দের মাধ্যমে আমাদের একটা করে মেমোরান্ডাম দেওয়া হয়েছে এবং রাজ্য র্যালি হয়েছে। কেন্দ্রীয় যে শ্রম দপ্তর রয়েছে রাজ্যের ক্ষেত্রে, সেখানেও কিন্তু আমাদের মেমোরান্ডাম সাবমিট করা হয়েছে। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা ইমেল পাঠিয়েছে সারা ভারতবর্ষ থেকে লক্ষাধিক সেলস প্রমোশন এমপ্লয়ি, তাদের পক্ষ থেকে বিভিন্ন আমাদের যে জেলা রয়েছে, এফএমআরআই 400টি জেলা সংগঠন রয়েছে, তার পক্ষ থেকে কিন্তু পাঠানো হয়েছে। 20টি রাজ্য সংগঠনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত। এইরকম একটা কেন্দ্রীয় সরকার যার শ্রমমন্ত্রীকে বারবার চিঠি লেখা সত্ত্বেও কোনোভাবে তারা কিন্তু আমাদের কোনো প্রশ্নের জবাব দেন না। আমরা সাক্ষাৎ করার জন্য ওনাদের কাছে চিঠি লিখেছি, কিন্তু তা সত্ত্বেও ওনারা নীরব। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী 17ই নভেম্বর মুম্বাইয়ের বুকে এই যে ইন্ডাস্ট্রি বডিজ যারা রয়েছে, এই যে ওষুধ কোম্পানির সংস্থাগুলির যে সংগঠনগুলো রয়েছে, ওপিপিআই, ইটমা এবং আইপিএ, তাদের বিরুদ্ধে আমরা আজকে ওখানে সমাবেশ করতে যাচ্ছি, আমরা ধর্ণা করতে যাচ্ছি 17ই নভেম্বর মুম্বাইয়ের বুকে। আর 18ই নভেম্বর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের যে বিধিবদ্ধ কাজের নিয়মাবলী সেটাকে চালু করার জন্য এবং শ্রম আইন কোডকে বাতিল করা, এসপি আইনকে রক্ষা করা, আমাদের হসপিটালে কাজের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমাদের ঐতিহাসিক দুটি সমাবেশ সংগঠিত হতে যাচ্ছে মুম্বাই এবং দিল্লির বুকে আগামী 17 এবং 18 তারিখ। আমাদের পূর্ব ভারত এবং উত্তর ভারতের সমস্ত বেশিরভাগ সদস্য তারা সমবেত হবেন দিল্লিতে এবং আমাদের দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের যারা সদস্য তারা সমবেত হবেন মুম্বাইতে। তো এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, শ্রমবিরোধী নীতি এবং তারই অংশ হিসেবে আজকে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের উপর যে তারা দমনপীড়ন যে ঘটনাগুলো ঘটছে, তাদের যে পলিসি আছে, তাদের যে নীতি আছে, সেটাকে হাতিয়ার করে কোম্পানিগুলো করছে, সামগ্রিক বিষয়টাকে নিয়ে আমরা আন্দোলনের পথে যাচ্ছি এবং আগামী দিনে আমরা এই শুধু সমাবেশ আমরা যে করবো তা নয়, আগামী দিনে যদি এগুলো না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। আপাতত এই আমাদের 17 এবং 18 তারিখ আমরা সারা ভারতবর্ষব্যাপী উত্তাল থাকবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং আমরা আশা করি যে সমস্ত মানুষের সমর্থন আমরা পাবো। এ নিয়ে আমাদের পথসভা, প্রচার, লিফলেট বিলি, পোস্টারিং সমস্ত কর্মসূচি পশ্চিমবঙ্গের বুকেও সংগঠিত হচ্ছে। আমরা আগামী দিনে এই বিষয়টাকে সাধারণ মানুষের কাছে আরো তুলে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষও কিন্তু এই শ্রমজীবী অংশটা একটা তার মধ্যে থেকে অংশ এবং তাদের মধ্যে এই বিষয়টাকে নিয়ে যাওয়া দরকার আছে যে এই সরকারটা কোনোভাবে সাধারণ মানুষের সরকার নয়, এই সরকারটা হচ্ছে জনবিরোধী সরকার, এই সরকারটা হচ্ছে শ্রমিক বিরোধী সরকার। ধন্যবাদ আমাদের এতটা ব্যস্ত সময়ের মধ্যেও সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান
এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।